সম্মান, একদিকে অতীত অন্যদিকে ভবিষ্যৎ, আর মাঝখানে একটা ছোট্ট বাচ্চা যে শুধু চেয়েছিল একটা স্বাভাবিক জীবন। পরের দিন সকালে আমি জানতাম সবকিছু বদলাতে যাচ্ছে, কারণ কিছু সিদ্ধান্ত নীরবে হয় না, কিছু সিদ্ধান্ত শব্দ করে ভেঙে দেয় পুরনো সবকিছু। আর এই গল্প এখন সেই ভাঙনের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। পরের দিন ভোরে আমি আমার মেয়ের পাশে বসেছিলাম, কিন্তু আমার মন এক জায়গায় স্থির ছিল না। ইয়াসিনের শেষ কথা আমি সময় চাই, এই লাইনটা আমার মাথার ভেতরে বারবার ঘুরছিল। সময় চাই মানে কি আমি জানি না, সময় কি সিদ্ধান্তের জায়গা নাকি দেরি করার একটা অজুহাত। কিন্তু আমি এটাও বুঝে গিয়েছিলাম এখন এই গল্প আর অপেক্ষা করবে না। দুপুরের দিকে ইয়াসিন আবার এলো। এবার সে একা ছিল না, রূপসীও সঙ্গে এসেছে। আমি দরজা খুলতেই প্রথমে তাকালাম তার দিকে। তার মুখে কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই, বরং একটা স্থির আত্মবিশ্বাস আছে, যেন সে এখনো মনে করছে এই পুরো বিষয়টা শুধু একটা ভুল বোঝাবুঝি। রূপসী ভেতরে ঢুকেই বলল, আমরা বসে কথা বলতে এসেছি। আমি কোনো উত্তর দিলাম না, দরজা বন্ধ করলাম। লিলি পাশের রুমে ছিল, আমি তাকে বাইরে আসতে দিলাম না, কারণ আমি জানতাম আজকের কথাগুলো তার শোনা উচিত না। আমরা তিনজন বসে পড়লাম। ইয়াসিন প্রথমে বলল, আমি চাই না এই বিষয়টা আর বড় হোক। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। আমি বললাম, এটা বড় করার চেষ্টা কেউ করেনি, এটা হয়ে গেছে। রূপসী হালকা হাসলো, তারপর বলল, তুমি বিষয়টা ব্যক্তিগত করে ফেলেছো। একটা ইভেন্ট অনেক সময় শেষ মুহূর্তে পরিবর্তন হয়। আমি তার দিকে তাকিয়ে বললাম, পরিবর্তন আর অপমান এক জিনিস না। তার হাসিটা একটু থেমে গেল। ইয়াসিন বলল, রূপসী আগেই বলেছে সে কোনো খারাপ উদ্দেশ্য করেনি। আমি এবার একটু সামনে ঝুঁকলাম। আমি বললাম, উদ্দেশ্য না থাকলেও ফলাফল থাকে। ঘরটা একটু ভারী হয়ে গেল। আমি আবার ফোনটা টেবিলে রাখলাম। আমি বললাম, আমি তোমাদের কিছু দেখাতে চাই। আমি সেই ছবি আবার খুললাম। রূপসী ছবিটা দেখে একটু অস্বস্তি অনুভব করলো, কিন্তু সে এখনো নিজেকে ধরে রাখলো। আমি বললাম, এটা শুধু একটা কাগজ না, এটা একটা সিদ্ধান্ত। ইয়াসিন মাথা নিচু করলো। আমি আবার বললাম, আমার মেয়েকে খাবারের তালিকা থেকে বাদ দেওয়া মানে তা বোঝানো হয়েছে সে এখানে গুরুত্বপূর্ণ না। রূপসী এবার একটু জোর করে বলল, তুমি বিষয়টা বাড়িয়ে বলছো। বাচ্চারা সবসময় এমন জিনিস বোঝে না। এই লাইনটা শুনে আমার ভেতরে ধৈর্যটা একটু নড়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, তুমি ঠিক বলছো, বাচ্চারা বোঝে না, কিন্তু তারা সব অনুভব করে। ঘরটা আবার চুপ হয়ে গেল। ইয়াসিন এবার মাথা তুলে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি এই বিষয়টা এখানে শেষ করতে চাই। আমি তোমাকে আর লিলিকে হারাতে চাই না। এই কথাটা শুনে রূপসীর মুখ একটু শক্ত হয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, তাহলে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি রূপসীর পাশে থাকবে নাকি আমার মেয়ের পাশে থাকবে, সেটা আগে জবাব দাও। এই প্রশ্নটা ঘরে যেন একটা ভারী পাথরের মতো পড়ে গেল। হঠাৎ রূপসী উঠে দাঁড়ালো। সে বলল, এটা কোনো ন্যায্য প্রশ্ন না। আমি তার দিকে তাকালাম। আমি বললাম, এটাই সবচেয়ে ন্যায্য প্রশ্ন, কারণ এখানে কেউ মাঝামাঝি থাকতে পারে না। ইয়াসিন দুই হাত মাথায় দিয়ে বসে পড়লো। তার মুখে প্রথমবার সত্যিকারের দ্বিধা দেখা গেল। সে ধীরে ধীরে বলল, আমাকে সময় দাও। আমি এবার শান্ত গলায় বললাম, তুমি গত রাতেও সময় চেয়েছিলে। এইবার নীরবতা আরো একটু গভীর হলো। রূপসী হঠাৎ বলল, তুমি যদি আমাকে এইভাবে অপমান করতে থাকো আমি চলে যাব। আমি তার দিকে তাকালাম আর বললাম, এটা অপমান না, এটা সত্যের মুখোমুখি হওয়া। আমি সেদিন সেই হোটেল থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আসার পর কয়েকটা দিন যেন এক অদ্ভুত স্থিরতার মধ্যে কাটছিল, যেখানে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলো, ভেতরে পৃথিবীটা আগের মতো ছিল না। লিলি ধীরে ধীরে আবার হাসতে শিখেছিল, ছোট ছোট কথায় আগের মতো প্রাণ ফিরিয়ে আনছিল। কিন্তু আমি জানতাম তার ভেতরে একটা নরম দাগ রয়ে গেছে, যেটা হয়তো এখনো সে পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু অনুভব ঠিকই করে।